আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের বড় ক্ষুধা প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1995 সাল। পার্ট 6 বা শেষ পর্ব। সবাই একযোগে কথা বললে যা হয়। প্রথম 1 ঘন্টা শুধু হইচই শোনা গেছে। অতিকা স্কুইড সম্পর্কে খুব কম লোকেই জানে, দেখেনি তো কেউই, অথচ একজনের কথা শুনে মনে হলো প্রত্যেকে তারা স্কুইড বিশেষজ্ঞ। সবাইকে এইভাবে কথা বলতে দেওয়ার কারণ হলো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে বা জলদানব সত্যিকারী বিপদ হয়ে দেখা দিলে সরকার বলতে পারবে গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। রাতের ঠান্ডা বাতাসে ফুসফুস ভরে নিয়ে রানা সিদ্ধান্ত নিল ডক্টর আলফ্রেড ফ্যারেলের সঙ্গে তার হোটেলে দেখা করবে ও। মাত্র মাইল খানেক হাঁটতে হবে। 2 ঘন্টা বসে থাকার পর মন্দ লাগবে না। কাল রাতে ভদ্রলোককে টেলিফোন করে পাইনিও। মিটিং বোধ হয় আরও ঘন্টা খানেক চলবে। সাধারণ মানুষকে কিভাবে সতর্ক করা যায় এ নিয়ে বিতর্কটা এখনও শেষ হয়নি। দুঃখে হাসি পেল রানার। একটা করে প্রসঙ্গ ওঠে, সবাইকে কথা বলতে দেওয়া হয়, তারপর কারো প্রস্তাব গ্রহণ না করে মন্ত্রীরা নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন। রানা ভাবল ওর অবশ্য উদ্বিগ্ন না হলেও চলে। অন্তত এই একবার কাইল ফ্যাদমের নিজের নাম ফাটাবার তীব্র ঝোঁকটা শুভ একটা ফল বয়ে এনেছে। আজ সকালের সবগুলো কাগজে বেরিয়েছে খবরটা। একটা কাগজে হেডিং ছিল, জলদানব আসলে অতিকায় এক স্কুইড, ডক্টর কাইল ফ্যাদম নিশ্চিত করেছেন। সাধারণ মানুষকে সাবধান করে দেওয়ার জন্য এই খবরটাই যথেষ্ট। অনেকে অবশ্য আশা করছে যে নিউপোর্ট টু বারমুডা রেস জলদানবের কারণে বিঘ্নিত হবে না। তবে মাসুল দেওয়া শুরু হয়ে গেছে বারমুডার। ট্যুরিস্টরা দলে দলে হোটেল ছেড়ে দিচ্ছে। আরোহী না পেয়ে ট্যাক্সি ড্রাইভাররা অলস সময় কাটাচ্ছে স্ট্যান্ডে। জেলেরাও মাছ ধরতে যাচ্ছে না। 1 ঘন্টা একটানা গোলযোগের পর মন্ত্রীদের পাশ থেকে উঠে দাঁড়ালেন কাইল ফ্যাডম। 4 ফুট 5 ইঞ্চি হলেও অনেক বেশি লম্বা দেখালো মাথায় হেলমেট পরে থাকায়। কথা শুনে মনে হলো বিনয়ের অবতার তিনি। জানালেন তিনি একটা পরিকল্পনা করেছেন, জনসাধারণের সমর্থন চান। 2 লাইনের একটা প্ল্যান। জলদানবকে মেরে ফেলা হবে, তিনি নিজেই ওটাকে মারবেন, সাহায্য করবে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্টে তার সহকারীরা। এই সময় বেল আর ওয়াটারম্যানের সঙ্গে আরও কয়েকজন লোক আবার চিৎকার শুরু করলো। তাদের কথা হলো, যেহেতু জলদানব সম্পর্কে মাসুদ রানা ছাড়া আর কেউ তেমন কিছু জানে না, কাজেই ওকে কথা বলতে দেওয়া হোক। এবার নিয়ে প্রস্তাবটা 5বার তুলল তারা। এর আগে প্রতিবারই তাদেরকে ধমক দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এই বলে যে বিদেশি কোনো লোকের সাহায্য বারমুডার দরকার নেই। এবারও তাই বলা হলো। কাইল ফ্যাদম গর্বের সঙ্গে ঘোষণা করলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের লোকবল ও নিজস্ব পদ্ধতির সাহায্যে জলদানবকে মারা হবে। বাইরের কাউকে নাক গলাতে দেওয়া হবে না। দেখা গেল বেশিরভাগ সাধারণ মানুষ সরকারি সিদ্ধান্তকেই সমর্থন করছে। ঠিক অপমান নয়, খানিকটা হতাশ হলো রানা। মনে একটা সংশয় আর ভয়ও জাগলো। কাইল ফ্যাদমের কথা শুনে ওর মনে হয়েছে বড় আকারের স্কুল সম্পর্কে কিছুই তার জানা নেই, অথচ বলছেন তিনি নিজে ওটাকে মারবেন। কিভাবে তা সম্ভব? রানার পরামর্শে বেল আর ওয়াটারম্যান এরপর জানতে চায় পরিকল্পনাটা কি। উত্তরে কাইল ফ্যাদম রেগে গিয়ে বলেছেন, সেটা গোপন ব্যাপার, মারার সময় দেখতে পাবেন। এরপর আর ওখানে থাকেনি রানা। বেল আর ওয়াটারম্যানকে রেখে বেরিয়ে এসেছে একা। ডক্টর আলফ্রেড ফ্যারেল আর জ্যারি হ্যাস্টন হোটেল রক্সিতে উঠেছেন। রক্সির লাউঞ্জ থেকে টেলিফোনে কথা বলল রানা। প্রথমে অচেনা কারো সঙ্গে দেখা করতে রাজি হলেন না আলফ্রেড ফ্যারেল। রানা বলল, ব্যাপারটা খুব জরুরি, আপনার সঙ্গে আলোচনা করলেই নয়। কি নিয়ে আলোচনা করতে চান আপনি? জিজ্ঞেস করলেন ফ্যারেল। আপনি তো ম্যানাকোলজিতে ডক্টরেট করেছেন, বলল রানা।
আমি আপনার সঙ্গে আর্কিটিউথিস সম্পর্কে কথা বলতে চাই। আগ্রহ বোধ করলেন ভদ্রলোক। জানতে চাইলেন, আপনার পরিচয়টা জানতে পারি মিস্টার? নিজের নাম বলল রানা। তারপর জানালো, আমি নুমার একজন অনারারি প্রজেক্ট ডিরেক্টর। মনে হলো ওর এই পরিচয়টাকেই গুরুত্ব দিবেন বিজ্ঞানী ভদ্রলোক। আপনি মাসুদ রানা, তার মানে আপনি সিকুইন ভাড়া করেছেন। চলে আসুন, চলে আসুন। 3 তলার একটা সুইটে আছেন ওরা। বেল বাজাতে ফ্যারেল দরজা খুলে ভেতরে নিয়ে এলেন রানাকে। করমর্দনের পর সিটিং রুমে বসল ওরা। কাল রাতে আপনার লেখা বইটি পড়ছিলাম, শুরু করল রানা। কোন বইটা? ব্রু একটু বাঁকা করে জিজ্ঞেস করলেন ফ্যারেল। আমি তো অনেকগুলো বই লিখেছি। সর্বশেষ দ্য লাস্ট ড্রাগন। প্রচুর ফ্যাক্টস আছে, অন্তত আমি ওগুলোকে ফ্যাক্টস বলেই ধরে নিয়েছি। ধন্যবাদ মিস্টার রানা, আমাদের হাতে সময় খুব কম। ডক্টর কাইল ফ্যাদমের সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, এইবার বেরোতে হবে। দয়া করে আপনি বলবেন কি? এই সময় পাশের কামরা থেকে সিটিং রুমে ঢুকলেন পোড়ো আরেক ভদ্রলোক। ফ্যারেল পরিচয় করিয়ে দিলেন, ইনি মিস্টার জ্যারি হ্যাডসন, রুবি আর ভবের বাবা। সোফা ছেড়ে উঠে হ্যান্ডশেক করল রানা। জি আমি জানি, সরি। আপনার জন্যে কি বলবো মিস্টার রানা? পরিচয় ও কুশল বিনিময়ের পর জিজ্ঞেস করলেন হ্যাডসন, হাতে ফোন রিসিভার। রাম না জিন? মাথা ঝাঁকালো রানা। জিন। মিস্টার রানা, মনে করিয়ে দেওয়া সুরে বললেন ফ্যারেল। রানা বলল, এইমাত্র আমি লজ হলের মিটিং থেকে এলাম মিস্টার ফ্যারেল। ডক্টর ফ্যাদমের কথা শুনে মনে হলো স্কুট সম্পর্কে তিনি কিছুই জানেন না। বললেন ওটাকে মারার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়েছেন, কিন্তু সেটা নাকি গোপন ব্যাপার, কাউকে বলা যাবে না। আপনি একজন ম্যালাকোলজিস্ট, কাজেই আপনার কাছে আমি জানতে চাই ওটাকে মারা কি সম্ভব? আমি আপনার সঙ্গে একমত, বললেন হ্যাস্টন। আজ বিকেলে ডক্টর ফ্যাদমের সঙ্গে এক দফা বৈঠক হয়ে গেছে আমাদের। ভদ্রলোককে ভাড় বলে মনে হয়েছে আমার। স্কুইড সম্পর্কে তিনি কিছুই জানেন না। জানেন তো নাই, আবার বিশেষজ্ঞদের পরামর্শ নিতেও রাজি নন। আপনি শান্ত হন মিস্টার হ্যাস্টন, বললেন ডক্টর ফ্যারেল। আমাদের সাহায্য না নিয়ে তার উপায় নেই। এবার আমি তাকে বোঝাতে পারবো বলে আশা রাখি। রানা জানতে চাইল, আপনারা তাহলে তার প্ল্যানটা কি জানেন? না, জানি না, বললেন ডক্টর ফ্যারেল। জানবো বলেই তো যাচ্ছি আবার। উনি বলবেন বলে কথা দিয়েছেন। তা আপনার কোনো সাজেশন আছে মিস্টার রানা? আপনাকে আর কি সাজেশন দেব আমি, সবিনয়ে বলল রানা। তবে কার কি প্ল্যান জানতে পারলে হয়তো বুঝতে পারতাম আমি কারও কোনো সাহায্যে আসবো কিনা। ডক্টর ফ্যাদমের প্ল্যান তিনি ওটাকে মারবেন, বললেন ডক্টর ফ্যারেল। আমি তার এই সিদ্ধান্তের ঘোর বিরোধী। বিস্মিত হলো রানা। আপনি ওটাকে মারতে চান না? তাহলে কি? রুম সার্ভিস ওদের জন্য ড্রিঙ্ক নিয়ে এলো। লোকটা চলে যাবার পর ডক্টর ফ্যারেল বললেন, স্কুইডটাকে আমি ধরতে চাই মিস্টার রানা। ধরতে চান? রীতিমতো একটা ধাক্কা খেয়ে গেল রানা। ভাবল, ভদ্রলোক পাগল নাকি, কি বলছেন? কিভাবে ধরতে চান? শুনুন, আমি একজন ম্যালাকোলজিস্ট হলেও টিউথোলজিতে আমি একজন অথরিটি। স্কুইড, বিশেষ করে আর্কিটিউথিস, সারাটা জীবন আমি ওগুলোর উপর পড়াশোনা করেছি। কম্পিউটার ব্যবহার করেছি, গ্রাফ তৈরি করেছি, টিস্যু পরীক্ষা করেছি, গন্ধ শুকেছি, স্বাদ নিয়েছি। স্বাদ নিয়েছেন? স্বাদটা কীরকম? অ্যামোনিয়া। জ্যান্ত একটা দেখেছেন কখনো? না, আপনি? মাথা নাড়ল রানা। পড়াশোনা করার পর উপলব্ধি করেছি বড় আকৃতির স্কুইড সম্পর্কে মানুষ কত কম জানে। কেউ জানে না কত বড় হয় এগুলো, কতদিন বাঁচে, মাঝে মধ্যে কেন তারা উঠে আসে তীরে। এমনকি জানে না কত ধরনের স্কুইড আছে। কেউ বলে 3, কেউ বলে 19। কাজ জাকিয়ে গ্লাসে চুমুক দিলেন ডক্টর ফ্যারেল। আমার একটা থিওরি আছে।
প্রিয় বিষয়ে কথা বলার সুযোগ পেয়ে অ্যাপয়েন্টমেন্টের কথা সম্ভবত ভুলে গেছেন ভদ্রলোক। এমন আগ্রহী শ্রোতাও সচরাচর মেলে না। গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জায়ান্ট স্কুইড বা আর্কিটিওথিস এর অস্তিত্ব আছে একথা নিশ্চিতভাবে বিশ্বাস করতো না কেউ। দু একটা চাক্ষুষ করার ঘটনাকে নাবিকদের পাগলামি বা দৃষ্টিভ্রম বলে উড়িয়ে দেওয়া হয়েছে। 1887 সালে হঠাৎ করে ঘন ঘন দেখা যেতে লাগলো, কয়েকটা বোটে হামলাও হলো। তারপর এসব আমি পড়েছি, বলল রানা। বলতে চাইছি, এবার এত বেশি প্রত্যক্ষদর্শী পাওয়া গেল যে ওগুলোর অস্তিত্ব সম্পর্কে মানুষের মনে আর কোনো সন্দেহ রইল না। তারপর আবার দেখা নেই। নতুন করে উদয় হলো 1990। এবারও ঘন ঘন তীরেও উঠিল। আমি ভাবলাম কোনো প্যাটার্ন আছে কিনা, কাজেই প্রতিটি ঘটনার বিবরণ সংগ্রহ করতে শুরু করলাম। তারপর কম্পিউটারে সমস্ত তথ্য ঢোকালাম, আবহাওয়ার অবস্থা, স্রোতের মতিগতি ইত্যাদি সহ। কম্পিউটারকে বললাম এসব থেকে কারণটা বের করো। কম্পিউটার জবাব দিল, ওগুলোর পানির উপর বেশি ওঠার সঙ্গে ল্যাব্রাডোর কারেন্টের সাইক্লিক্যাল ফ্ল্যাকচুয়েশনের সম্পর্ক আছে। বিশাল ঠান্ডা পানির প্রবাহ গোটা আটলান্টিক উপকূল জুড়ে। বেশিরভাগ স্লাইকে ওগুলোকে দেখা যায় না, জীবিত হোক বা মৃত্যু। তবে কয়েক বছর পর পর পানির তাপমাত্রা ও খোরাক সরবরাহে পরিবর্তন ঘটে। কারণটা আমার জানা নেই, তখন ওগুলোকে দেখা যায়। কতদিন পর পর? 30 বছর। শেষ সাইকেলটা শুরু হয়েছে। মুখ থেকে শব্দগুলো বেরোবার আগেই উত্তরটা পেয়ে গেল রানা। 1960 থেকে 1962। আইসি। হ্যাঁ, সময় হয়েছে বলেই আবার ওগুলোকে দেখা যাচ্ছে, বললেন ডক্টর ফ্যারেল। তবে কি জানেন, অসংখ্য ঘটনার কথা বলতে পারি আপনাকে, দিতে পারি প্রচুর ডকুমেন্ট, অথচ ব্যাখ্যা করে বলতে পারি না স্রোত পরিবর্তনের সঙ্গে কেন ওরা আসে বা কেনই বা মরে ভেসে ওঠে। কেউ কেউ বলেন গরম পানির স্রোতে আটকা পড়ে যায় ওগুলো, অক্সিজেনের অভাবে মরে ভেসে ওঠে। আবার কারো কারো ধারণা কারণটা ঠান্ডা পানি, গরম পানি নয়, -10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। আসলে কেউ জানে না। সবই খুব ইন্টারেস্টিং, বলল না, কিন্তু এসব থেকে জানা যাচ্ছে না হঠাৎ একটা স্কুইড মানুষ খেতে শুরু করলো কেন। জানা যাচ্ছে না মানে? অবশ্যই জানা যাচ্ছে। রানার দিকে ঝুঁকে বললেন ডক্টর ফ্যারেল, আর্কিটিউথিসকে অ্যাডভেন্টিনাস ফিডার বলা হয়। অকস্মাৎ খাদ্য গ্রহণ করে সে, যা পাওয়া যায় তাই খায়। তার স্বাভাবিক খাবার আমি ওগুলোর পেটে দেখেছি, হাঙ্গর, রে, বড় মাছ, তবে খায় সবই। আসুন ধরা যাক, সাইক্লিক্যাল কারেন্ট তাকে 2-3 হাজার ফুট পানির নিচে থেকে উপরে তুলে আনলো। সে দেখল নিজের গভীরতা ছেড়ে আসায় খাদ্যের স্বাভাবিক উৎস হারিয়ে গেছে। ব্যাপারটা আপনিও জানেন মিস্টার রানা, বারমুডা প্রায় মাছ শূন্য হয়ে পড়েছে। কাজেই ধরা যাক এখানে খাবার বলতে সে শুধু পাচ্ছে। বিকট একটা শব্দ হলো, মনে হলো গুড়ি চলেছে কেউ। কি যেন একটা ছুটে গেল রানার মুখের সামনে দিয়ে। নিজের প্লাস্টিক সুইজেল স্টিকটা এত জোরে চেপে ধরেছিলেন, হ্যাস্টন ভেঙে গেছে সেটা। সরি, বললেন তিনি। এক্সকিউজ মি। না, ডক্টর ফ্যারেল বললেন, আমি দুঃখিত আপনার সামনে। মিস্টার ফ্যারেল, বলল রানা, একটা ব্যাপারে এখনো কিছু বলেননি আপনি। প্রকৃতির 1 নম্বর নিয়ম ভারসাম্য। সি লায়নের সংখ্যা বেশি হয়ে গেলে ওগুলোকে মেরে ফেলার জন্য হোয়াইট শার্কের সংখ্যাও বাড়ে। মানুষ বেশি হয়ে গেলে ব্ল্যাক ডেথের মতো প্লেগ দেখা দেয়। স্কুইডটাকে এখানে দেখে মনে হচ্ছে প্রকৃতি তার নিয়ম ভঙ্গ করছে। কেন? প্রকৃতি নিয়ম ভঙ্গ করছে না, মানুষ প্রকৃতিকে নিয়ম ভঙ্গ করতে বাধ্য করছে। আর্কিটিউথিসকে শিকার করতে পারে এমন প্রাণী সাগরে মাত্র একটাই আছে, স্পার্ম হোয়েল। মেরে শেষ করে ফেলছে মানুষ স্পার্ম হোয়েলকে। বলা যায় ওগুলো প্রায় অস্তিত্ব হারাতে বসেছে। কাজে এটা সম্ভব যে ক্রমশ আরও বেশি জায়ান্ট স্কুইড বেঁচে থাকার সুযোগ পাচ্ছে এবং এবার তারা দেখা দিতে শুরু করেছে এখানে। আপনি বলতে চাইছেন একটা নয়? জানি না, বোধহয় একটাই, কারণ এখানে যে খাবার আছে তাতে একটার বেশি টিকবে না। তবে আমার ধারণা ভুলও হতে পারে। অনেক প্রশ্ন ভিড় করে আসছে রানার মনে।
এবার আপনার কথায় আসা যাক। আপনি বলছেন ওটাকে ধরবেন। মাথা নাড়ল। আপনার জানা মতে কেউ কোনোদিন এত বড় স্কুট ধরেছে? না, তা ধরেনি। সত্যিকার আর্কিটিউথিস একটাও ধরা পড়েনি, অন্তত জ্যান্ত নয়। তাহলে কেন ভাবছেন আপনি ধরতে পারবেন? জানি পারবো। তাছাড়া ধরবেনই বা কেন? রানার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন ডক্টর ফ্যারেল। তারপর বললেন, কেন ধরবো? কেন ধরবো না? ইটস ইউনিক, ইটস... এতক্ষণে মুখ খুললেন হ্যাস্টন। মিস্টার রানা, এই এই জ্যান্ত এই জন্তুটা আমার ছেলে মেয়েকে খুন করেছে, শেষ করে দিয়েছে আমার জীবন, আমাদের জীবন। ঘটনাটার পর থেকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আমার স্ত্রীকে। তিনি আত্মহত্যা করার... মিস্টার হ্যাস্টন, বলল রানা, ওটা স্রেফ একটা জানোয়ার। ওটা স্কুইড সচেতন প্রাণী মিস্টার রানা। ডক্টর ফ্যারেল আমাকে বলেছেন, আমি বিশ্বাস করেছি। স্কুইড রাখতে জানে, প্রতিশোধ নেয়। জি, আমিও তাই, বিশ্বাস করুন, আমিও তাই। তবু ওটা স্রেফ একটা পশু। একটা পশুর উপর আপনি প্রতিশোধ নিতে পারেন না? কেন পারি না? অবশ্যই পারি। কিন্তু কেন? কি লাভ হবে তাতে? আমার কিছু করার আছে, এটা প্রমাণ করতে পারাটাই লাভ। হাত পা গুটিয়ে বসে থেকে বলবো ভাগ্যে ছিল, কি আর করা? না, তা আমি বলবো না। আমি এই শয়তানটাকে খুন করব। কিন্তু ডক্টর ফ্যারেল বলছেন তিনি ওটাকে ধরতে চান, আর আপনি বলছেন খুন করবেন। প্রথমে জ্যান্ত ধরা হবে, তাড়াতাড়ি বললেন ডক্টর ফ্যারেল। ধরতে হবে, কারণ এরকম সুযোগ অনেক দিন আর পাওয়া নাও যেতে পারে। অতিকা একটা জ্যান্ত স্কুইড বৈজ্ঞানিক গবেষণায় অমূল্য তথ্য ভান্ডার খুলে দেবে মানুষের সামনে। ওটাকে ভালোভাবে পরীক্ষা করার পর যখন আর কিছু জানার বাকি থাকবে না, তখন মিস্টার হ্যাস্টনের হাতে ছেড়ে দেওয়া হবে। মারতে চাইলে মারবেন উনি। হ্যাঁ, বললেন হ্যাস্টন, আমরা আলোচনা করে তাই ঠিক করেছি। এখন মিস্টার রানা, বলুন আপনি আমাদেরকে কি সাহায্য করতে পারেন? প্রথম সাহায্য করতে পারি আপনাদেরকে বাধা দিয়ে, বলল রানা, কারণ আমার বিশ্বাস ওটাকে ধরা অসম্ভব। ধরতে গেলে মারা পড়বেন আপনারা। ডক্টর ফ্যারেল ও হ্যাস্টন দুজনেই হেসে উঠলেন। তারপর ডক্টর ফ্যারেল বললেন, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না মিস্টার রানা। আমরা ওটাকে ধরবেই, অন্তত চেষ্টা তো করবই। আপনি বরং বাধা না দিয়ে আমাদেরকে সাহায্য করুন, বললেন হ্যাস্টন। কাল আমরা সি কুইনের মালিক ভদ্রলোকের সঙ্গে দেখা করেছি, কিন্তু উনি আমাদের কথা ভালো করে শুনতে পর্যন্ত রাজি হলেন না। বললেন, সি কুইন ভাড়া খাটছে। আপনারা ন্যাটবেলের সঙ্গে কথা বলেছেন? অবাক হলো রানা। কেন? তাকে কেন দরকার হলো আপনাদের? তাকে নয়, তার ভোটটা দরকার আমাদের, বললেন হ্যাস্টন। গোটা বারমুডায় সি কুইনের মতো মজবুত ভোট আর একটাও নেই, বুঝতেই পারছেন। এ কাজে সি কুইন ছাড়া আমাদের চলবে না। আপনার কথা শুনে মনে হচ্ছে ভোটটা আপনারা কেড়ে নেবেন। সরি, আমার বলার ভুল, আপনার বোঝার ভুল। শুনুন মিস্টার রানা, বারমুডায় নেই তো কি হয়েছে? ভালো একটা বোর্ড যে কোনো জায়গা থেকে চার্টার করে আনতে পারি আমরা। লোকও লাগবে আমাদের। স্থানীয় লোকজন সাহায্য না করলে তাও আমরা বাইরে থেকে ভাড়া করে আনতে পারি। কিন্তু মুশকিল হলো, অযোগ্য বারমুডা সরকার এত সব বাধা নিষেধ আর নিয়মকানুন তৈরি করে রেখেছে। লাইসেন্স আর পারমিটের এত রকম ঝামেলা, ফি আর ডিউটি দিতে হলে এত বেশি ফর্ম পূরণ করতে হয়, সব কাজ শেষ করতে কয়েক মাস লেগে যাবে। সব সমস্যার সমাধান করে দেয় টাকা, বললেন ডক্টর ফ্যারেল। আর টাকার কোনো অভাব নেই আমাদের। তার সুরে সুর মেলালেন হ্যাস্টন। যত টাকা চাই দেব। আপনি দয়া করে মিস্টার বেলকে বলুন বোটা যেন আমাদেরকে দিন কয়েকের জন্য দেন। হয় বাড়া দিন, না হয় বেচে দিন। বেলকে আমি বললে রাজি হবে সে। সি কুইন আপনারা পাবেন, বলল না, কিন্তু দুটো শর্ত পূরণ করতে হবে আপনাদের। আগ্রহের সঙ্গে রানার দিকে ঝুঁকে পড়লেন দুজনেই। হ্যাস্টন জানতে চাইলেন, কি শর্ত বলুন? আপনাদের অপারেশনটা হতে হবে স্কুইডটাকে মারার, ধরার নয়। আর আপনাদের সঙ্গে আমরাও থাকব। আমরা মানে? জিজ্ঞেস করলেন হ্যাস্টন। আমি ন্যাটবেল, বলল রানা, আরও হয়তো দু একজন। মাথা নাড়লেন ডক্টর ফ্যারেল। দুঃখিত,
আপনার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। স্কুইড আমার সারা জীবনের সাধনা, আজ হঠাৎ পেয়েছি, পরে কখনো পাবো কিনা জানি না, কাজেই এটাকে আমি হারাতে রাজি নয় বা মারতে রাজি নয়। প্রথমে জ্যান্ত ধরব, মারার প্রশ্ন পরে। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। অর্থাৎ রানাকে এবার যেতে হবে। হুইলটা বিরাট, সামলাতে 2 হাত আর সমস্ত মনোযোগ দরকার হয়। স্টেনলেস স্টিলের একটা বৃত্ত, একদিক থেকে আরেক দিক পর্যন্ত 4 ফুট। এমন আচরণ করে ওটা যেন নিজস্ব প্রাণ আছে। মেয়ে বলে দয়া করে না। হুইলটা বেয়া গোড়ার কথা মনে করিয়ে দিচ্ছে সুসিকে। সমাধান হলো কে কর্তৃত্বে রয়েছে তা দেখিয়ে দেওয়া, তাহলেই নরম আচরণ করবে। 3 দিন 3 রাত অপেক্ষা করার পর হেলম হাতে পেয়েছে সুচি। কাজেই তার কোনো ভুল করা চলবে না। ওর বাবার কথা হলো সাগরে একটা বোটকে ঠিকমতো চালানো অত্যন্ত কঠিন, মনোযোগ তো লাগেই, প্রচুর শারীরিক শক্তিও দরকার হয়। সুচির দিকে আর চোখে তাকিয়ে তাকে সমর্থন করেছে ফিয়ার্স আর মাইকেল। বাকি সবাইও মুখ টিপে হেসেছে। বাপটা যেন কাজটা মেয়েদের নয় বলতে পেরে সবাই গর্বিত। শিরদাঁড়া খাড়া করে বসে আছে সুচি, হাঁটু দুটো দিয়ে জড়িয়ে রেখেছে হুইল পোস্ট, আর এত জোরে ধরে আছে হুইলটা যে ব্যথা শুরু হয়েছে আঙ্গুলগুলোয়, টনটন করছে বাহুর পেশি। ওর পাশে কুশনের উপর বসে রয়েছে পিয়ার্স, সামনে ডেকের উপর হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে এমারসন আর টমাস। ওদের কারো কোনো কাজ নেই এখন, পালা বদলের সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হুইল একটু ঘুরাও, বলল পিয়ার্স। কেন? কারণ মেইন সেইভে লাভ পথপথ করছে। হাত তুলে মেন সেইলের মাথাটা দেখালো ফিয়ার্স। আশ্চর্য, আবার জিজ্ঞেস করে কেন? মুখ তুলল সুচি। নীল আকাশের গায়ে সাদা পাল্টা দাদি দিল চোখ। ঠিক বলেছে পিয়ার্স। অস্বস্তি বোধ করলো সে। ব্যাপারটা তার নিজেরই দেখতে পাওয়া উচিত ছিল, কিংবা শুনতে পাওয়া। আসলে লাভটা এত ছোট, এত তাৎপর্যহীন, কিছু আসে যায় বলে একবারও মনে হয়নি তার। হুইলটার ডান দিকে ঘুরালো সুচি, দেখল সেইলের ঝুলে থাকা কিনারা কাঁপুনি বন্ধ করেছে। স্টারবোর্ডের দিকে কাত হয়ে পড়ল বোট। হুইল পোস্টে পা বাঁধাতে হলো তাকে। এই তো হয়েছে, বলল পিয়ার্স। ধন্যবাদ। তুমি দেখতে পাওয়ায় সত্যি আমি দারুণ খুশি। কোনো সন্দেহ নেই, এবার আমরা জিতবই জিতব। কি আশ্চর্য, এটা একটা রেস সুচি। তাই তো। দৃষ্টিসীমার ভেতর আর কোনো বোর্ড দেখা যাচ্ছে না। কটা যেন অংশগ্রহণ করেছে, 50টা নাকি 100টা, ঠিক জানা নেই সুচির, তবে অনেকগুলো। স্টার্টিং লাইন দেখে মনে হচ্ছিল দাঙ্গা বেঁধে গেছে। আগুপিছু করছে বোটগুলো, লোকজন গলা ছেড়ে চেঁচাচ্ছে, চারিদিকে হর্ন বাজছে। তবে সময় যত পেরিয়েছে ততই কমে গেছে সংখ্যাটা। সাগর যেন একটা একটা করে গিলে ফেলেছে ওগুলোকে। আসলে কি ঘটছে জানে সুচি। প্রত্যেক ক্যাপ্টেন তার নিজ স্ট্র্যাটেজি ব্যবহার করছেন, ইচ্ছে করে সরে যাচ্ছেন নিজের পথ থেকে, অভিজ্ঞতা ও অনুমানের সঙ্গে কাজে লাগাচ্ছেন কম্পিউটার। একটাই উদ্দেশ্য, স্রোত আর ঢেউয়ের সঙ্গে বাতাসে সহায়তা পাওয়া, তাহলেই সবার চেয়ে এগিয়ে থাকা সম্ভব হবে। তবে এরকম একটা সমুদ্রে একা থাকতে কেমন যেন একটা ভয় ভয় লাগে। বোটটা প্রায় 50 ফুট লম্বা। নিচের অংশটাকে একটা বাড়ি বলে মনে হবে, কিন্তু উপর থেকে দুপাশে ঢেউ, দিগন্ত রেখা প্রতি মুহূর্তে যেন আরও দূরে সরে যাচ্ছে। একদম খালি আকাশ। ওরা যেন অলৌকিক একটা অভিযানে বেরিয়েছে, যেখানে কেউ কোনোদিন যেতে সাহস পায় না। সুচির বাবা হ্যাচের ফাঁক দিয়ে মাথা তুললেন। কেমন চলছে সুচি? ফাইন ড্যাডি। কেমন করছো পিয়ার্স? ভালো কিছু বলো, মনে মনে অনুরোধ করলো সুচি। সাধারণ ভাইদের মতো স্বার্থপর হয়েও না। বেশ ভালোই তো, বলল পিয়ার্স। ধন্যবাদ। মাঝে মধ্যে একটু শুধু অন্যমনস্ক। ওরে পাজি, রাডারে এই মাত্র বারমুডাকে পেয়েছি আমরা, 50 মাইল রিঙ্গের করে। গ্রেট, বলল সুচি। মনে হলো ঠিক এই কথাটাই বলা উচিত। শিওরিজ, এর মানে হলো সারা রাত বোট চালাতে পারবো আমরা, আর ভাগ্য ভালো হলে ভোরের দিকে চ্যানেলে পৌঁছে যাব। কাজটা আমরা রাতে করতে চাই না।
গড নো, বলল বিয়ার্স। গত বছরের কথা মনে আছে? আর মনে করিয়ে দিও না। হ্যাঁ, সুচি ভাবল, গত বছর যখন আমি উপস্থিত ছিলাম না। সমস্ত আনন্দ আর উত্তেজনা তখনই তো ঘটে, আমি যখন সেখানে থাকি না। তার বাবা হ্যাচের ভেতর মাথা গলিয়ে নেবেন, তারপর কি ভেবে বললেন, অদ্ভুত ব্যাপার, বারমুডা হারবার রেডিও একটা নোটিশ প্রচার করছে জেলে আর নাবিকদের জন্য। কি একটা জন্তু নাকি হামলা করেছে বোটে। তিমি জিজ্ঞেস করলো সুচি। হয়তো পাগলামি শুরু করেছে। কি জানি, ওরা হয়তো ট্যুরিস্টদের আকৃষ্ট করতে চাইছে, মানুষকে আবার বারমুডা ট্রায়াঙ্গলের কথা মনে করিয়ে দিয়ে। যাই হোক, ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। যখনই কেউ নড়াচড়া করবে, সঙ্গে যেন লাইফলাইন থাকে। ড্যাডি, হেসে উঠে বলল সুচি, সাগর একেবারে শান্ত। জানি সুচি, তবে সাবধানের মান নেই। হাসলেন তিনি। তোমার মাকে কথা দিয়েছি, তোমার জন্য 3 গুণ সতর্ক থাকবো আমি। পিয়ার্সকে ইঙ্গিতে কিছু বলে নিচের কেবিনে নেমে গেলেন তিনি। সুচির লাইফ জ্যাকেটের দিকে হাত বাড়ালো পিয়ার্স। সেটা থেকে লাইফ লাইন খুলল, তারপর ইস্পাতের রিংটা আটকে দিল হুইল পোস্টে। আর তোমারটা? তুমি তো এমনকি লাইফ জ্যাকেটও পরোনি। এই রেসে এবার নিয়ে 3বার অংশ নিচ্ছি আমি, বলল পিয়ার্স। একটা বোটে কিভাবে ঘুরে বেড়াতে হয় আমি জানি। আমিও জানি। যাও, ড্যাডির সঙ্গে তর্ক করো, আমার সঙ্গে নয়। আমি শুধু নির্দেশ পালন করছি। বোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসল পিয়ার্স। এরপর কুশনের উপর শুয়ে পড়ল। নাড়াচাড়া করে আঙ্গুলের আড়ষ্ট ভাব দূর করার চেষ্টা করল সুচি। কাঁধ দুটো বার কয়েক উঁচু নিচু করল। কবজিতে কোনো ঘড়ি নেই, জানে না আরও কতক্ষণ এই বেআয়া হুল্লের সঙ্গে লড়তে হবে তাকে। খুব বেশিক্ষণ বোধ হয় নয়, আশা করল। আর কিছুক্ষণ দেখবে, তারপর না হয় পিয়ার্সকে হুইল দৌড়তে বলবে। কিন্তু না, পিয়ার্স তাহলে কৌতুক করতে চাইবে না। সহজে হার মানার পাত্রী সে নয়। এবারে ট্রিপে আসার জন্য জেদ তো ধরেই ছিল, আগেভাগে বলেও রেখেছে যে সবার মতো তাকে দিয়েও কাজ করাতে হবে। সুচি জানে তার ভাইয়েরা কেউ তাকে নিয়ে আসতে চায়নি। তার হয়ে বাবার সঙ্গে যুদ্ধ করেছে মা, সমান অধিকারের প্রশ্ন তুলেছে। মা সমর্থন না করলে ফার হিলে ফিরে যেতে হয় তাকে, বাচ্চা মেয়েদের টেনিস শেখাবার কাজে। সে বোঝা নয়, বরং সম্পদ। এটা প্রমাণ করার সুযোগ দেওয়ায় মায়ের প্রতি ঋণী সুচি। তবে রেসটা শেষ হবার অপেক্ষায় থাকতে এখন সত্যিই ভালো লাগছে না তার। রেস শেষ করে বারমুডায় 2 দিন থাকবো ওরা। সৈকতে শুয়ে রোদ পোয়াবে সুচি, একটা মোটরসাইকেল নিয়ে ঘুরে ফিরে দেখবে দ্বীপটা। বাবা আর ভাইয়েরা ইয়ট ক্লাবে বসে সেলিং নিয়ে আলোচনা করবে। তারপর প্লেনে করে বাড়ি ফিরে যাবে সুচি। সেরকমই কথা হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ। তীর ঘেঁষে দিনের বেলা পালতোলা বোট নিয়ে ঘোরার অভ্যাস আছে তার। 2-1 ঘন্টা পানিতে কাটানোর মধ্যে মজা আছে। বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ আছে। মাঝে মধ্যে বোট উল্টে গেলেও ভালো লাগে, কিন্তু এই ব্যাপারটা দিনের পর দিন কষ্ট করা, এর চেয়ে একঘেয়ে ব্যাপার আর কিছু হতে পারে না। কেউ তারা 4-5 ঘন্টার বেশি ঘুমাচ্ছে না, কেউ গোসল করছে না। একবার শাওয়ারের নিচে দাঁড়াবার চেষ্টা করেছিল সুচি, 2বার পড়ে যায়। সোপ ডিশে বাড়ি খেয়ে খেটে যায় খুলির চামড়া। কাজেই সময় সুযোগ পেলে স্পঞ্জ দিয়ে শরীর মুছে নিতে হয় তাকে। কিন্তু তাতে কি আর ঘামের গন্ধ যায়? শুধু ঘামের গন্ধ না, গোটা বোর্ড থেকে ভেজা কম্বলের মতো গন্ধ আসছে। টয়লেটগুলো ব্যবহার করা শিখতে হলে গ্র্যাজুয়েট ডিগ্রি দরকার হবে। দুটোই দিনে অন্তত একবার আটকে যাবে, আর প্রতিবারই দোষ চাপবে সুচি ও মাইকেলের গার্লফ্রেন্ড লিবিয়ার উপর। মেয়েরা যেন ম্যারিন স্যানিটেশনের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়েছে। সুচিকে একটা পদ ও দায়িত্ব দেওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট চিফ কুক অ্যান্ড বটল ওয়াশার। বাজে একটা কৌতুক ছাড়া কিছু নয়, কারণ বোর্ড যখন তখন কাত হয়ে পড়ায় কেউ সেখানে সিধে হয়ে দাঁড়াতেই পারছে না। সেখানে ভালো কিছু রাঁধবে কীভাবে? সব বাদ দিয়ে একটা কাজই ঠিকমতো করতে পারছে সে। রাত দিন যার যখন স্যুপ বা গরম পানি বা গরম কফি দরকার হয়, যোগান দিয়ে যাচ্ছে। আরও যদি কারো কিছু দরকার হয়, একটা ডিশে এক গাদা স্যান্ডউইচ রাখা আছে। ক্ষতিপূরণের জন্য ভালো কিছু থাকলে খারাপগুলো মেনে নিতে পারত সুচি, কিন্তু কই। ওশেন রেসিং মানে হলো বিশেষ করে ভালো আবহাওয়ায়
চুপচাপ বসে থাকা আর ঘন্টার পর ঘন্টা শুধু গল্প করা। সারা দিনে খুব বেশি হলে আধ ঘন্টার জন্য উত্তেজনা দেখা দেয়, ব্যস্ত হয়ে ওঠে সবাই, কিন্তু সেই ব্যস্ততায় তার অবদান হলো দূরে সরে থাকা। হাত আর কাঁধ এবার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কোনো উপায় নেই, পিয়ার্সকে দিতেই হবে হুইল। কিন্তু কি ভাগ্য, হঠাৎ করেই পালা বদলের সময় হয়ে গেল। তার বাবা আর চাচা হ্যাজ বেয়ে উঠে এলেন তাকে আর পিয়ার্সকে রেহাই দিতে। চাচা তো দুই ভাই ভোটের সামনে চলে গেল মাইকেল আর টমাসের কাছ থেকে দায়িত্ব নিতে। গুড জব সুইটহার্ট, হুইলের পিছনে বসে বললেন তার বাবা। রাইট অন কোর্স। ঠিক কী রকম করছি আমরা, বুঝতে পারছো কিছু? জিজ্ঞেস করল পিয়ার্স। বলা কঠিন। আমাদের শ্রেণীর আরও 2-4টে বোট এগিয়ে আছে। আমরা সম্ভবত তৃতীয় অবস্থানে আছি। রাডারে বোটের কোনো অভাব নেই, তবে সেগুলো কি বলতে পারছি না। ইস্পাতের রিং থেকে লাইফ লাইন খুলে নিয়ে নিচে নেমে এলো লুসি। লাইফ জ্যাকেট খুলে ছুড়ে দিল ব্যাংকের উপর। তাকে পাশ কাটিয়ে ফোকা সেলে চলে গেল পিয়ার্স। আশ্রে পড়লো একটা ব্যাংকে। পা থেকে জুতো পর্যন্ত খুলল না। এখানে দুর্গন্ধ থাকবে না তো কি থাকবে? সুচি ঠিক করলো 1 কাপ স্যুপ খেয়ে যতক্ষণ পর্যন্ত না ঘুম না আসে বই পড়বে। আর তো কিছু করার নেই। বাবা চিৎকার শুনতে পেল সে। রেডি অ্যাবাউট। মাথার উপর 5-এর গ্লাসে পায়ের শব্দ হচ্ছে। টপ ব্যাংকের রেলিং আঁকড়ে ধরল সে। ওখানে ঘুমের মধ্যে করাতের অনুকরণে নাক ডাকছে নিবিয়া। কাত হলো বোট, আবার সিদ্ধ হলো। নতুন পাল তোলা হচ্ছে, বুঝতে পারল সুচি। বাতাস পেয়ে সেটা ফুলে ওঠার সময় হুশ করে একটা জোরালো শব্দ হলো, আবার কাত হয়ে গেল বোট। সিঙ্ক থেকে আওয়াজ বেশি হলো। নোংরা কাপগুলো পরস্পরের গায়ে দেখা গেছে। কাপগুলো ধুয়ে রাখা উচিত ছিল কাজটা তার, তবে কাজটা নিবিয়ারও, কিন্তু সে এড়িয়ে গেছে। ঠিক আছে, পরে দেবে সে। একটা কাপ ধুয়ে স্যুপ বলল, ঘন ঘন চুমুক দিয়ে খেয়ে ফেলল। ব্যাংকে ফেরার পথে রাডার স্ক্রিনের উপর চোখ বোলালো সুচি। সবুজ ভিডিও গেমের মতো আভা ছড়াচ্ছে। হলুদ রেখা ঘড়ির কাঁটার মতো একটা বৃত্ত জুড়ে ঘুরছে। ঘোরার পথে সোনালি ব্লিপ দেখাচ্ছে। সুচি জানে প্রতিটি ব্লিপ একটা করে বোটের প্রতিনিধিত্ব করছে। স্ক্রিনের মাথার দিকে এবড় খেবড় একটা দাগ। হ্যালো বারমুডা, মনে মনে বলল সুচি। আমার জন্য খানিকটা রোদ রেখো, আর যদি সম্ভব হয় সুদর্শন একজন লাইফ গার্ড। সেলবোট পছন্দ করে এমন একজন। স্ক্রিনের দিকে তাকিয়েছে বলে খুশি হলো নিজের উপর। এখন আর আগের মতো একা লাগছে না ওর। ব্যাংকে শুয়ে শুয়ে রোমান্টিক উপন্যাস পড়ছে সুচি। হঠাৎ অনুভব করলো তাকে টয়লেটে যেতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাংক থেকে নামলো সে। বোটের পেছন দিকে যাচ্ছে। 4 টেবিলকে পাশ কাটিয়ে টয়লেটের দরজা খুললো। গন্ধটা নাকে যেন খুশি মারল। তাকাবার দরকার ছিল না, তবু তাকালো। আর যা দেখবে বলে ভয় করছিল তাই দেখলো। আবার আটকে গেছে। প্লাস প্যাডালে পায়ে চাপ দিল। পাম্প হ্যান্ডেলও টানাটানি করলো, কিন্তু গড়গড় আওয়াজ শুনে বুঝলো চেষ্টা করতে নিষেধ করা হচ্ছে। সামনে চলে এসে দ্বিতীয় টয়লেটের সামনে দাঁড়ালো সুচি। দরজা বন্ধ। কবাটের গায়ে মার্কিং পেন দিয়ে লেখা রাখা হয়েছে, আউট অফ অর্ডার। চমৎকার। নিজের ব্যাংকে ফিরে এসে গ্যারাজ থেকে নিজের ইমার্জেন্সি ল্যাবরেটরি বের করলো সুচি। খালি একটা জার, 1 কোয়ার্টার পানি ধরবে। পেছনের টয়লেটে চলে এলো সে। জারে প্রস্রাব করার সময় দম আটকে রাখলো। মনে মনে শুধু ভাবছে, প্লিজ ভোর তুমি তাড়াতাড়ি চলে এসো। ঘুম থেকে উঠে যেন দেখি ডকে পৌঁছে গেছি আমরা। কাজ শেষ করে জারের স্ক্রুটা শক্ত করে বন্ধ করলো সে। হ্যাজ বেয়ে উঠে এলো উপরে। লাইফ জ্যাকেট, তার বাবা বললেন। আমি তো শুধু হাতের জারটা দেখালো সুসি। তার মানে দুটোই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আবার? লর্ড, ঠিক আছে, পালা বদলের পর অন্তত একটা পরিষ্কার করব। নাক টানলেন চাচা ম্যাকফারসন। বললেন, লেডিস। আঙ্কেল ম্যাকফারসন, বলল সুচি। বায়োলজিতে আমি খুব ভালো না, তবে আমার ধারণা পুরুষরাও বাথরুমে যায় মাঝে মধ্যে। আমার ভুল হয়েছে, বললেন চাচা, হাসছেন। দাও, বলে হাত বাড়ালেন তার বাবা। জারটা নিতে চাইছেন। না, আমি পারবো, বলল সুচি। তাহলে আগে লাইফ জ্যাকেট পরো। ড্যাডি, আচ্ছা ঠিক আছে।
মই বেয়ে পিছিয়ে এলো সুচি। নিজের বাঁকে ফিরে এসে লাইফ জ্যাকেট পরলো। রেগে গেছে সে, বিব্রত বোধ করছে। আর কেউই তো লাইফ জ্যাকেট পরেনি, অথচ ডেকে ঘুরে বেড়াচ্ছে বানরের মতো। 3 পায়ে গিয়ে বোটের কিনারা থেকে জারটা খালি করবে, তবু বলে কিনা লাইফ জ্যাকেট পরো। লাইফ জ্যাকেট পরে নিল সুচি, ভাবছে কিন্তু বোকা তুমি কাকে বলো? কাজটা তুমি বাবাকে করতে দিলে না কেন? কারণ কারণ কি? কারণ ব্যাপারটা ব্যক্তিগত, প্রাইভেট। ঘোড়ার ডিম, বাবা তোমার ডাইপার বদলে দিত, যাকগে। এখন আর এসব ভেবে লাভ কি? হ্যাজ বেয়ে উপরে উঠে এলো সে। হুইল ঘুরে বোটের লিওয়ার্ড সাইডে যাচ্ছে। পশ্চিম দিগন্তের একেবারে কাছাকাছি নেমে গেছে সূর্য। ঢেউগুলো উঁচু হলে আড়ালে পড়ে যাচ্ছে, আর বড় সেলটার ছায়ার ভেতর এই জায়গাটা আবছা অন্ধকার হয়ে আছে। লাইন আটকাও, তার বাবা বললেন। জি হুজুর। দুটো পোলের মাঝখানে টান টান হয়ে থাকা সিকি ইঞ্চি ক্যাবলে লাইফ লাইন আটকালো সুচি। জানি ব্যাপারটা তোমার কাছে হাস্যকর লাগছে, কিন্তু তোমার ব্যাপারে আমি কোনো ঝুঁকি নিতে পারি না। জানি, কারণ আমি তোমার একমাত্র পুতুল। একটু বোধ হয় ব্যঙ্গ বা কৌতুকি করা হলো, তবু না বলে পারল না সুচি। জারের ক্যাব খুলল সে। পোলের সঙ্গে চেপে ধরল একটা হাঁটু। জারটা খালি করার জন্য ঝুঁকল বোটের বাইরে। তার হাতের তুলনায় জারটা বড়। উল্টো করতে গিয়ে পিছলে গেল। স্বাভাবিক প্রবণতায় অপর হাত দিয়ে ওটাকে ধরার চেষ্টা করলো সে। সেই সঙ্গে ক্যাবটা মুঠো থেকে খসে পড়ল। ফলে সেটাকেও খপ করে ধরতে গেল। আর ঠিক তখনই হঠাৎ একটা দমকা বাতাস এসে লাগলো বোটে। ধাক্কা খেয়ে গতি বেড়ে গেল বোটের। সুচি অনুভব করলো পোল থেকে ছুটে গেছে তার বা। শরীরটা যেহেতু বোটের বাইরে ঝুলেছিল, ভারসাম্য না থাকায় পতন শুরু হলো। ডিগবাজি খেয়ে নেমে যাচ্ছে। সেই এক পলকে সুচি জানতো লাইফ লাইন তাকে ধরে থাকবে, দোল দিয়ে ফিরিয়ে আনবে বোটের গায়ে। শরীরটা শক্ত করলো সে, হাত দুটো মাথায় তুলল। লাইফ লাইনে টান পড়তে একটা ঝাঁকি গেল সে। শুনতে পেল তার গলা থেকে তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে আসে। শব্দটার সঙ্গে আরও কিসের একটা আওয়াজ ঢুকলো কানে। কি যেন ছিঁড়ে গেল। আর তারপর যেখানে বোটের গায়ে ধাক্কা খাবার কথা তা না খেয়ে পড়ে গেল পানিতে। পানির তলায় তলিয়ে গেল সুচি। নিচের দিকে মাথা, উপর দিকে পা। অবশ্য লাইফ জ্যাকেট সিধে করলো তাকে। পানির উপর মাথা তুলল সে। কিছুই দেখতে পাচ্ছে না। চোখে চুল। হাত ঝাপটা দিয়ে সরালো ওগুলো, তারপরও পানি ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। চারদিকে নীলছে কালো পানি আর বড় বড় ঢেউ শুধু। এই হতে পারে না, ঘটনাটা কি? লাইফ জ্যাকেটের দিকে তাকালো সুচি। লাইফ লাইন যেখান থেকে ছিঁড়ে গেছে সেখানে এবড়ো খেবড়ো একটা গর্ত দেখতে পেল। বাবা চিৎকার শুনতে পাচ্ছে সুচি। আরো অনেকে চিৎকার করছে, যদিও দুর্বোধ লাগছে শব্দগুলো। পানিতে হাত ঝাপটা দিয়ে নিজেকে ঘোরালো সে। ওই তো অস্তগামী সূর্যের গায়ে আকাশ ছবির মতো টপ মাছটা দেখা যাচ্ছে। দূরে সরে যাচ্ছে তার কাছ থেকে। পথ পথ করে উঠছে সেইল। চিৎকার চেঁচামেচি অস্পষ্ট হয়ে আসে। তার নিচে থেকে ফুলে উঠল একটা ঢেউ, তুলে নিয়ে এলো মাথায়। এবার পুরো মাস্তুল আর কেবিনটাও দেখতে পেল সে। চিৎকার করলো সে, কিন্তু অনুভব করলো না। সে জানে বাতাস তার চিৎকার ছিনিয়ে নিচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে পূব দিকে, অন্ধকারের ভেতর। ঢেউটা চলে গেল। এখন সে নিচের পানিতে। বোটটা দেখতে পাচ্ছে না, এমনকি মাস্তুলটাও না। পানিতে কি যেন একটা অনুভব করলো সুচি। ঘিরে ধরছে তাকে একটা কাঁপুনি, অত্যন্ত অস্পষ্ট, তবে অনুভব করা যায়। ইঞ্জিন, ওরা ইঞ্জিন চালু করেছে, চিন্তার কিছু নেই। এবার ওরা দিক বদলে দ্রুত তার কাছে চলে আসতে পারবে, চারদিক অন্ধকার হয়ে যাবার আগেই। আরেকটা ঢেউ ছুটে এলো। সেটার মাথা থেকে আবার মাস্তুলটা দেখতে পেল সুচি। মনে হলো আরো অনেক দূরে সরে গেছে, তবে মাস্তুলের মাথায় সবগুলো আলো জ্বলছে এখন। মাস্টেড লাইট, রানিং লাইট, অ্যাঙ্কার লাইট। সে যাতে বোটটাকে দেখতে পায়। আবার চিৎকার করলো সুচি। হাত নাড়লো, যদিও এখন ওরা তার চিৎকার শুনতে পাবে না। কি করে পাবে? ইঞ্জিন চালু হয়েছে না। কিন্তু ওরা তার কাছ থেকে এখনো দূরে সরে যাচ্ছে কেন? বোটটা ঘুরিয়ে নিচ্ছে না কেন? তারপর বোট ঘুরতে শুরু করলো। ডান দিকে ফিরছে বউ। প্রায় একটা বৃত্ত রচনা করে ফিরে আসছে তার দিকে। এবার ওরা তাকে খুঁজে পাবে।
ঢেউয়ের মাথা থেকে নিচে নামলো সূচি। পানি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। সে যদি ওদেরকে দেখতে না পায়, ওরা তাহলে কিভাবে তাকে দেখতে পাবে? ওরা তাকে 50 ফুট উপর থেকে দেখতে পাবে। সে কতটা উঁচু হতে পারবে? 2 ফুট? শক্তি বাঁচাও, নিজেকে বলল সূচি। চিৎকার করো না, ঢেউয়ের মাথা না ওঠা হাত নেড়ো না। একটা ঢেউ এসে মাথায় তুলে নিল তাকে। আবার বোটটাকে দেখতে পেল সে, প্রায় পুরোটাই, কিন্তু ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে অন্য একদিকে। চিৎকার করল সে। আবার ঢেউ তাকে নিচে নামিয়ে দিল। মাথা ঘুরিয়ে পশ্চিম দিকে তাকালো সূচি। সূর্য ডুবে গেছে, দিগন্তে রেখে গেছে শুধু গোলাপি আভা। দ্রুত অন্ধকার হয়ে আসা আকাশের গায়ে লালচে কিনারা সহ মেঘ দেখা যাচ্ছে। সরাসরি মাথার উপর তারা দেখতে পাচ্ছে সে। একটু পরই অন্ধকার হয়ে যাবে। যেভাবে হোক তাকে ওদের খুঁজে পেতে হবে, তা না হলে। সে কথা এমনকি চিন্তাও করো না। ম্যারি, কি ঠান্ডা! ও গড, এত তাড়াতাড়ি শীত করছে কেন তার? মাত্র তো কয়েক মিনিট পানিতে রয়েছে, অথচ তার হাত পা কাঁপতে শুরু করেছে। পরস্পরের সঙ্গে বাড়ি খাচ্ছে দাঁতগুলো। ঠান্ডায় বন্ধ হয়ে আসছে শ্বাস প্রশ্বাস। সমুদ্রের ঠান্ডা গভীরে ঝুলে আছে জলদানব। কোনো হুমকি সম্পর্কে সচেতন নয়, শান্ত ও স্বাভাবিক ভেসে যাচ্ছে। বেশিক্ষণ হয়নি খেয়েছে ওটা, কাজে শিকার করার কোনো তাগাদা অনুভব করছে না। কিন্তু হঠাৎ দূর কোথাও থেকে একটা স্পন্দন বা কাঁপুনি পানির ভেতর দিয়ে এসে টোকা মারল ওটার দেহে। উদ্বেগে নয়, কৌতূহলে টেল ফিন নেড়ে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো জলদানব। পথে যদি গরম পানি পেত, এগোতো না আর, কারণ এখনই আরামই তার একমাত্র কাম্য। কিন্তু ঠান্ডা পানির স্রোত উপরেও বইছে, ফলে উঠে আসছে ওটা। এবার আলো অনুভব করতে পারছে, কাঁপুনিটাও কাছে চলে এসেছে। স্পন্দন ছাড়াও অন্য কি যেন একটা আছে উপরে, আলোড়িত করছে পানিকে, জ্যান্ত কিছু একটা। প্রথম খণ্ড এখানে সমাপ্ত। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।